প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি TVN24 এর নিয়মিত আয়োজন TVN নলেজ দেখার জন্য। সাথে আছি আমি ডাক্তার সজল আশফাক। দর্শক, আপনারা জানেন যে আমাদের অনুষ্ঠানটি নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত হচ্ছে এবং স্বাস্থ্য বিষয়ক এই অনুষ্ঠানের প্রতিটি পর্বে আমরা একটা বিষয় নিয়ে কথা বলি এবং আমাদের সাথে থাকেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। দর্শক, আজকে আমরা কথা বলবো সমসাময়িক বিষয় নিয়ে। আপনারা জানেন যে এখন খুব গরম পড়েছে এবং এই সামারে একটা জিনিস হয়, আমরা কিন্তু সবাই কিন্তু ছুটির দিনগুলোতে বেরিয়ে পড়ি বিভিন্ন জায়গায় বেড়াতে। অনেকে পিকনিকে যান এবং বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরতে যান। তো এই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলতে চাই। আমরা সামারের প্রস্তুতি নিয়ে, বিশেষ করে ভ্রমণের প্রস্তুতি নিয়ে আজকে আমরা কথা বলবো। আমাদের সাথে আজকে উপস্থিত আছেন আপনাদের অতি পরিচিত, নিউ ইয়র্ক থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডাক্তার মঞ্জুর মোর্শেদ। আসুন পরিচিত হই ডাক্তার মঞ্জুর মোর্শেদের সাথে। ডাক্তার মঞ্জুর মোর্শেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। ধন্যবাদ শ্রদ্ধাভাজন ডক্টর সজল আশফাক ভাই, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সেই সাথে সাথে TVN24 কর্তৃপক্ষকে অনেক অনেক সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি, দর্শক বৃন্দকে অনেক সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। তো ডাক্তার মঞ্জুর মোর্শেদ, যেটা নিয়ে আমাদের আজকের টপিক, যেটা যে মানে সামার ভ্যাকেশনে আমরা কি ধরনের স্বাস্থ্যগত প্রস্তুতি নিব সেই বিষয় নিয়ে একটু কথা বলতে চাই। তো প্রথমে যেটা বলতে চাই যে এই সামারের সময় বা এই গ্রীষ্মকালে পিকনিক বা ভ্রমণে যাওয়ার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্বাস্থ্য প্রস্তুতিটি কি? জি, খুবই সুন্দর প্রশ্ন। প্রথমে সামারে যখন আমরা পিকনিকে বা ভ্রমণে বের হই, সেটা ডিপেন্ড করে আপনার কতটুকু দূরত্বে আমরা যাচ্ছি। যেমন ধরুন, আপনি ট্রাভেল করছেন 3 আওয়ার্স অর মোর যদি হয়ে থাকে, তখন এক ধরনের সিস্টেম হতে পারে। যেমন আপনি গাড়ির মধ্যে অনেকক্ষণ বসে রয়েছেন এবং গাড়ি নামার পরে আপনাকে অবশ্যই সেখানে একটু অ্যাম্বুলেশন করতে হবে, হাঁটাহাঁটি করতে হবে। যাদের আপনার অলরেডি ডিবিটি হয়েছে তাদের ক্ষেত্রে আপনার যাতে অ্যাসপিরিন নিয়ে থাকেন, কিংবা যাদের অলরেডি ব্লাড ক্লট হয়েছে তাদের ক্ষেত্রে যাতে জেরাল্টো, যাতে অ্যাটলিস্ট 10 মিলিগ্রাম বা 20 মিলিগ্রাম আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেটি 2 থেকে 3 ঘন্টা ট্রাভেলের আগে নিতে পারেন, সেদিকে খেয়াল করবেন। যাদের হয়তো পা ফোলা আছে তাদের ক্ষেত্রে পাটা একটু উপরে রাখবেন, যখন আপনি যেখানে বসবেন সেখানে যাতে পাটা একটু উপর করা যায় সেদিকে খেয়াল রাখবেন। যারা আপনার অনেক ডিহাইড্রেশন হবে মনে করে থাকেন তাদের অবশ্যই আপনার পানি রাখতে ভুলবেন না। যাদের অলরেডি কনজেস্টিভ হার্ট ফেলিয়ার আছে তাদের ক্ষেত্রে আপনার যাতে ওয়াটার রেস্ট্রিকশনটা হয়ে থাকে, পিকনিকে যাতে সল্টি খাবার যাতে না হয়ে থাকে সেদিকে খেয়াল রাখবেন। যদি আপনি পিকনিকের মধ্যে অনেক আন্ডার দ্য সানে যদি থেকে থাকেন, অনেক সান এক্সপোজার হয়ে থাকে, তাহলে আপনার সানস্ক্রিন ব্যবহার করতে, যেমন SPF 30 এন্ড অ্যাবাভ এই ধরনের সানস্ক্রিন ব্যবহার করার চেষ্টা করবেন। তবে সেটি যেন লোশন জাতীয় হয়ে থাকে, কোনো অবস্থাতে যাতে স্প্রে জাতীয় না করা হয়ে থাকে, কারণ সেই অ্যারোসলটা আপনার যাদের লাং ডিজিজ থাকে তাদের ক্ষেত্রে ক্ষতিকারক হতে পারে, বাচ্চাদের ক্ষেত্রে ক্ষতিকারক হতে পারে। এই জন্য সেটি অ্যাভয়েড করবেন। এছাড়া পানিগুলো যাতে বিশুদ্ধ হয়ে থাকে সেদিকে খেয়াল করবেন। আপনার যাতে সানগ্লাস থেকে থাকে, কিংবা আপনি যদি আপনার টুপিটা যদি থেকে থাকে, কিংবা ফুল স্লিভ যদি কাপড় থাকে, সেটি বেটার হয়ে থাকে, বেটার আরো। আর যদি আপনি যদি খোলা জায়গাতে যদি একটু হাঁটাহাঁটি করেন, কিংবা একটু ঘাসের মধ্যে কিংবা একটু ফরেস্টের মধ্যে গিয়ে থাকেন, তাহলে আপনার যাতে লং স্লিভ ক্লথ থাকে, তারপর ফুল প্যান্ট যাতে থেকে থাকে, কিংবা সক্স যাতে থেকে থাকে, বিভিন্ন ধরনের যুগোপযোগী যাতে শুজ থাকে সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। এবং অবশ্যই সেদিনও যাতে খাবার দাবারের সাথে সাথে আপনার যে ওষুধগুলো নিয়ে থাকেন সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। যেমন ব্লাড প্রেশার ওষুধ বলেন, ডায়াবেটিস ওষুধ বলেন ইত্যাদি, এগুলো অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক সুন্দরভাবে বললেন বিষয়গুলো ডাক্তার মঞ্জুর মোর্শেদ। মনে হয় দর্শক, আপনারা যারা শুনছেন আপনারা বুঝতে পারছেন যে আপনি কোথাও যাওয়ার আগে এক ধরনের প্রস্তুতি আছে, হুট করে কিন্তু যাওয়া যায় না। মানে আপনি যখন যাবেন তার কয়েক ঘন্টা আগে বা একদিন আগে থেকে কিন্তু এই যে প্রস্তুতির কথা বললেন এগুলো মাথায় রাখতে হবে এবং সেইভাবে নিজেকে তৈরি করে রওনা দিতে হবে। অনেক ধন্যবাদ ডাক্তার মঞ্জুর মোর্শেদ। আপনি পানি স্বল্পতার কথা বলছিলেন। তো এক্ষেত্রে একজন প্রাপ্তবয়স্ক মানুষের দিনে কতটুকু পানি পান করা উচিত, এটা কিসের উপর নির্ভর করে? ধরেন কেউ যদি ছায়াতেই থাকে আর কেউ যদি বাইরে একটু ঘোরাফেরা করে, মানে কারো একটু ঘাম বেশি হলো, সেক্ষেত্রে নিশ্চয়ই এই পানির যে মানে যেটা প্রয়োজনীয়তা, মানে কার কতটুকু লাগবে, সেটার মধ্যে তো একটা পার্থক্য হবে, তাই না? তো একটু যদি বলেন এই বিষয়টা।
জি, এগেইন খুবই সুন্দর প্রশ্ন। পানির অপর নাম জীবন। এই সামারে সবচেয়ে বেশি আমরা প্রবলেমে পড়ে থাকি সেটা হচ্ছে যে ডিহাইড্রেশন, পানি শূন্যতা। হুম, পানি শূন্যতা হলে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। তো এই শূন্যতা থেকে রক্ষা পেতে হলে আপনাকে যে আমরা যে এভারেজ যে বলে থাকি ২ থেকে ৩ লিটার পানি পান করা, সেটা হুম, অবশ্যই আপনাকে পান করতে হবে। তো আচ্ছা, পুরুষের ক্ষেত্রে একটু বেশি, মহিলার ক্ষেত্রে একটু কম হয়ে থাকে বডি মাস ইনডেক্স অনুযায়ী। আবার হুম, সেই সাথে যারা আপনার বেশি পরিশ্রম করে থাকেন বাইরে, যেমন খেলাধুলা করে থাকেন, তাদের হুম, ক্ষেত্রে পানির এটা আরো কয়েক গ্লাস বেশি খেতে হবে। তো এটা হুম, ডিপেন্ড করে আপনার বডি মাসের উপর ডিপেন্ড করে আপনি কিরকম এক্সপোজার হচ্ছেন বাহিরে, সেদিকে খেয়াল রাখতে হবে। আবার এট দ্য সেম টাইম যাদের কনজেস্টিভ হার্ট ফেলিওর আছে কিনা, যাদের এন্ড স্টেজ রিনাল ডিজিজ আছে কিনা, কিংবা ক্রনিক কিডনি ডিজিজ আছে কিনা, কিংবা ডায়ালিসিসের পেশেন্ট কিনা, তাদের ক্ষেত্রে পানির একটা সীমাবদ্ধতা আছে, সেগুলির দিকে অবশ্যই খেয়াল রাখবেন। তবে ন্যূনতম কথা হচ্ছে যে যদি আপনার বডিতে যদি 70 কেজির ওজন হয়ে থাকে, তাহলে আপনি ২ থেকে ৩ লিটার পানি পান করতে পারেন। জি, অনেক ধন্যবাদ। তো একটা কথা হচ্ছে যে মানে এই প্রচুর ঘাম যদি হয় তখন পানি পান করতে হবে। কিন্তু একটা বিষয় আমরা যেটা জানি যে শুধু পানি পান করলে অনেক সময় সমস্যা হয়। সেক্ষেত্রে কি মানে আ যেসব ড্রিংকস পাওয়া যায় যেমন Gatorade বা এই জাতীয় মানে সেগুলোকে আপনি রিকমেন্ড করেন কিনা? জি, জি। হ্যাঁ, খুবই এগেইন ভালো প্রশ্ন যে আমরা আমরা যখন ঘামাই তখন শরীর থেকে অনেক ধরনের ইলেক্ট্রোলাইট, মিনারেলস চলে যায়। হুম, সোডিয়াম, হুম, পটাশিয়াম এই ধরনের জাতীয়, হ্যাঁ? তো সুতরাং যদি আপনি ইলেক্ট্রোলাইট যুক্ত যদি আপনি পানি পান করতে পারেন, সেটি হচ্ছে যে বেস্ট। এবং সেই ক্ষেত্রে আপনি এগেইন ডাবের পানি পান করতে পারেন যদি সম্ভব হয়ে থাকে, কিংবা হুম, আপনি হুম, যেটি বললেন Gatorade বা Powerade, এগুলি আমরা হুম, এখন হুম। ফুটবল খেলাতে দেখি খেলোয়াড়রা এই ধরনের ড্রিংক করে থাকেন। ইলেক্ট্রোলাইট সমৃদ্ধ পানিগুলো, তো সেগুলো আপনি খেতে পারেন, ড্রিংক করতে পারেন। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। তো আপনি পানি স্বল্পতার কথা বলছিলেন। আ আমরা প্রায়শই শুনি যে শিশুরা এই পানি স্বল্পতার ঝুঁকিতে বেশি থাকে। মানে শিশুদের মধ্যে কি ধরনের ঝুঁকিটা বেশি? আমি শুধু পানির কথাই না আরো কিছু বিষয় যদি থাকে শুনতে চাই। জি, শিশুদের যেহেতু স্টোমাকটা অনেক ছোট, সুতরাং তারা একসাথে অনেক পানি পান করতে পারে না, যেরকম আমরা পানি পান করতে পারি। তো হুম, সুতরাং হুম, তাদেরকে ২০-৩০ মিনিট অন্তর এগুলো ড্রিংক করতে হয়। আর তাছাড়া যেহেতু এদের বডি সারফেস ইনডেক্স আপনার অনেক আমাদের সবারই বডি সারফেস হুম, ইনডেক্সটা হুম, হুম, খুবই হুম। বেশি। সুতরাং ডিহাইড্রেশন হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কারণটা হচ্ছে যে সামারের সময় যে সোয়েটিং করে থাকি, যে আমরা যে ঘাম দিয়ে থাকি, সেজন্য অনেক ডিহাইড্রেশন হওয়ার সম্ভাবনা থাকে। তো সুতরাং বিশেষ করে শিশুদের ক্ষেত্রে যে প্রশ্নটা আপনি করেছেন, তাদের ক্ষেত্রে যাতে অন্তত ০.৫ ঘন্টা অন্তর যাতে একটু পানি পান করানো যেতে পারে, সেদিকে খেয়াল রাখবেন। আর বিশেষ করে যদি আ একটু আ একটু উঠতি বয়সের শিশুরা যদি একটু খেলাধুলা করে থাকেন, তারা হয়তো আরো বেশি ঘামাবে। তারা অনেক ক্লান্তি বোধ করবে যদি পানি পান না করে থাকেন। সেদিকে অবশ্যই তাদেরকে সেভাবে আপনার খেয়াল রাখতে হবে যাতে বেশি পান পান করা হয়ে থাকে। খেলাধুলা বেশি করলে যাতে আপনার হুম, ছায়াযুক্ত হুম। জায়গাতে যাতে নেওয়া হয়ে থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। যাতে উনারা বিশ্রাম নিতে পারেন, সেদিকেও খেয়াল রাখতে হবে। জি, অনেক ধন্যবাদ ডাক্তার মুজিব মোর্শেদ। তো সেক্ষেত্রে বয়স্কদের ব্যাপারে কি বলবেন? আমরা যেটা দেখি যে বয়স্করা কিন্তু অনেক সময় এই পানি পান করার ব্যাপারে কিছুটা আ অনীহা প্রকাশ করেন। কিন্তু সমস্যা তো তাদেরও হতে পারে। জি, তো জি। সেক্ষেত্রে আপনার কি কোনো তাদের জন্য সাজেশন আছে কিনা? জি, তো বয়স্করা খুবই ডিহাইড্রেশন এর ঝুঁকির সম্ভাবনাটা বেশি থাকে। কারণ আ আমরা পানি পান করি না যতক্ষণ না আমরা থার্স্টি ফিল করে থাকি। কিন্তু আপনাকে পানি পান করতে হবে থার্স্টি ফিল করার আগে থেকে। অল্প করে পানি পান করতে হবে। বেশি করে একসাথে পানি পান করলে সেটিও আপনার পেটে ভালো দেখায় না, কিংবা অনেক সময় হয়তো বাথরুমের ব্যাগ ধরে। সো এইজন্য আপনার সেটা অল্প করে খাওয়া উচিত। যাতে আপনার মুখটা ড্রাই না হয়ে থাকে। মুখ যাতে ড্রাই না হয়ে থাকে, যাতে থার্স্টি ফিল না করেন, তার আগে থেকে হুম, হুম, আপনাকে হুম। পানি পান করতে হবে। বয়স্কদের ক্ষেত্রে ডিহাইড্রেশন হওয়ার সম্ভাবনাটা আরো বেশি থাকে। কারণ উনারা অনেক সময় হয়তো উচ্চ রক্তচাপে ভোগেন, উনারা অনেক সময় হয়তো ডায়াবেটিসে কিংবা হৃদরোগে বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে। তো এইজন্য তারপর বয়স্কদের পানি পান করতে ব্যাপারে অসম্ভব সচেতন থাকতে হবে। আবার অনেক সময় যাদের প্রস্টেটের প্রবলেম থাকে, তারা জি। হয়তো ভয়ে অত পানি পান করেন না, কিংবা অনেক সময় ব্লাডার ইনকন্টিনেন্স হওয়ার ভয়ে হুম, ওভার হুম। অ্যাক্টিভ ব্লাডার যাদের আছে, তারা ভয়েও পানি বেশি পান করতে পারেন না।
তবে বিশেষ করে যাতে সবসময় অল্প অল্প করে পানি পান করতে হবে, যাতে আপনার পানি শূন্যতা না হয়ে থাকে। এবং সবসময় ওনারা যাতে বাথরুমের আশেপাশে, যাতে বাথরুম কোথায় আছে, পিকনিকে যদি গিয়ে থাকেন কিংবা বাইরে গিয়ে থাকেন, বাথরুম কিভাবে দ্রুত যাওয়া যায়, যদি যদি সেরকম কোনো কিছু দরকার হয়ে থাকে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। বিশেষ করে বয়স্করা যাতে খুব গরম তাপমাত্রা না থেকে থাকেন, কিংবা সান এক্সপোজারটা বেশি না হয়ে থাকে, বিশেষ করে সকাল 10টা থেকে 4টার মধ্যে যাতে এই ডাইরেক্ট সান এক্সপোজারটা যাতে এড়িয়ে চলতে পারেন সেদিকে খেয়াল রাখতে হবে। যতদূর সম্ভব ঠান্ডা জায়গায়, গাছের ছায়ায় থাকা যায় কিনা, এই ধরনের জায়গাতে যাতে ওনারা যাতে একটু স্বস্তি ফিল করে থাকেন সেই সমস্ত জায়গাতে থাকতে হবে, যাতে ওনাদের যাতে পানির তৃষ্ণা বেশি না লেগে থাকে। আর আরেকটা দিক হচ্ছে যে যাতে বেশি করে যাতে পরিশ্রম যাতে এই গরমের মধ্যে না করে থাকেন সেদিকেও খেয়াল রাখতে হবে। এবং সেই সাথে সাথে আমরা যারা পরিবার আছি তাদের ক্ষেত্রে একটু বিশেষ নজর রাখতে হবে, যেরকম আমরা নজর রাখি শিশুদের ব্যাপারে। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমার মনে হয় যে আপনার এই উত্তর থেকে দু একটা কথা আমি দর্শকদের আবারও বলে দিই। সেটা হচ্ছে যে যাদের প্রোস্টেটের সমস্যা আছে এবং যাদের মানে মূত্রথলি বা ব্লাডার খুব বেশি সংবেদনশীল, তাদের কিন্তু ঘন ঘন রেস্টরুমে যেতে হতে পারে। সেক্ষেত্রে তারা যেন এইসব যে জায়গায় যাবেন সেখানে যেন প্রথমেই খুঁজে নেন যে রেস্টরুমটা কোথায়, এবং তার আশেপাশেই যেন তারা অবস্থানটা নেন, এবং পরিবারের সদস্যরা যেন এই বিষয়টা একটু লক্ষ্য রাখেন। অনেক ধন্যবাদ ডাক্তার মঞ্জুর মসজিদ, খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আসলে আমার উত্তরের মধ্যে আপনার উত্তরে নিয়ে আসার জন্য। তো আরেকটা জিনিস আপনি শুরুতেই বলছিলেন যে ত্বকের সুরক্ষার কথা, এবং এই সামারে এটা আসলে আমার মনে হয় যে আমরা অনেকেই ঠিক এটা অনুধাবন করি না যে এটা কতটা গুরুত্বপূর্ণ। কিন্তু একটা পিকনিক থেকে, কয়েক ঘন্টার পিকনিকের থেকে ফেরার পরে আমরা দেখি তাদের মানে চেহারা মানে চেঞ্জ হয়ে যায়, পরিবর্তন হয়ে যায় চেহারা, হ্যাঁ, কালচে হয়ে যাচ্ছে এবং পুড়ে যাচ্ছে ত্বক। এবং রোদের তীব্রতা এতটাই বেশি কিন্তু একটা সময় থাকে সকালে 10টার পর থেকে। তো এক্ষেত্রে আমার প্রশ্ন হচ্ছে, আপনি সানস্ক্রিনের কথা বললেন, হ্যাটের কথা বললেন, তো এই বিষয়টা যে গুরুত্বপূর্ণ, এবং এটা মানে অনেকেই কিন্তু আমরা সানস্ক্রিন ব্যবহার করি না, যেটা বাস্তব। যারা সচেতন তারা করেন, বা অনেকে হ্যাটও ব্যবহার করেন না। আপনি এই বিষয়টাকে একটু যদি গুরুত্ব দিয়ে আবারও বলেন। জি, খুবই সুন্দর প্রশ্ন। দেখেন, সামারের মধ্যে যে আল্ট্রাভায়োলেট রেডিয়েশন আছে যার দ্বারা আমাদের স্কিনকে অনেক সময় বার্ন করে ফেলে, এবং এটা অতিরিক্ত যদি সান এক্সপোজার হয়ে থাকে অনেক সময় সেটি মেলানোমাতেও পরিণত হয়, স্কিন ক্যান্সারে পরিণত হয়। এটা একদিনে হয় না, অনেক সান এক্সপোজার হয়ে থাকে। তো সুতরাং আপনার স্কিনের কোলাজেন, ইলাস্টিসিটি এগুলো যাতে ভালো রাখা যায়, এবং ভবিষ্যতে যাতে কোনো ধরনের ম্যালিগন্যান্সি সানের এক্সপোজারের মাধ্যমে আপনার স্কিনের মধ্যে যে মেলানোমা হয়ে থাকে, ক্যান্সার হয়ে থাকে, সেগুলো থেকে সুরক্ষার জন্য তা আমাদেরকে সবসময় একটু প্রিকশন নিতে হবে। এই প্রিকশনটা আরম্ভ হবে আপনার কি দিয়ে? প্রিকশনটা আরম্ভ হবে আপনার প্রথমে কাপড় চোপড় দিয়ে। কাপড় চোপড়টা যাতে আপনার আপনার আর্মে কিংবা বাড়ির বিভিন্ন এক্সপোজ হয় এই ধরনের জায়গা যাতে সবসময় ঢাকা থাকে সেদিকে খেয়াল রাখতে হবে, যাতে সানটা এক্স্যাক্টলি আল্ট্রাভায়োলেট রেডিয়েশনটা না দিতে পারে। আর যে সমস্ত জায়গায় এক্সপোজ আছে, যেমন আপনি যদি আপনার স্লিভলেস যদি শার্ট পরে থাকেন কিংবা হাফ শার্ট পরে থাকেন, তাহলে আপনার আর্মে আপনার সানস্ক্রিন দিতে ভুলবেন না। সেই সানস্ক্রিনটা হতে হবে আপনার SPF 30 বা অ্যাবাভ এর মধ্যে থাকতে হবে, এবং সেটি সাধারণত 15 থেকে 30 মিনিট আগে দিতে হবে সান এক্সপোজারে যাওয়ার আগে। তো সেই প্রটোকলটা মানতে হবে, এবং সেটি আপনাকে প্রতি 2 ঘন্টা অন্তর অন্তর আপনাকে এটি লাগাতে হবে। আমরা যখন গ্রোসারিতে যাই বা বিভিন্ন ডিপার্টমেন্টাল ড্রাগ স্টোরে যাই, তখন দেখি যে আপনার বিভিন্ন ধরনের সানস্ক্রিন পাওয়া যায়। সেটি আপনার অ্যারোসল জাতীয় হয়, মিন্স স্প্রে জাতীয় হয়, যেটি সবচেয়ে সুবিধাজনক আপনার। আর যেটি লোশন হয়, হয়তো আমাদের হাত যখন আমরা ব্যবহার করে থাকি স্টিকি হয়ে যায়, এটা অনেকের জন্য হয়তো আনকমফোর্টেবল ফিল হতে পারে, কিন্তু এটি সবচেয়ে বেস্ট। আপনি যদি অ্যারোসল স্প্রে করে থাকেন সেটি আপনার ইনহেল করতে পারেন, সেটি আপনার ফুসফুসে যেতে পারে, সেটি অনেকের অ্যালার্জিক রিয়াকশন হতে পারে, যাদের অ্যাজমা আছে বা সিওপিডি আছে তাদের ক্ষেত্রে ক্ষতিকারক কারণ হতে পারে। হ্যাঁ, তো সুতরাং অ্যারোসল জাতীয় থেকে একটু দূরে থাকবেন। আর বিশেষ করে বাচ্চাদেরকে কখনো অ্যারোসল জাতীয় এই ধরনের সানস্ক্রিন দিবেন না, সবসময় লোশন জাতীয় সেগুলি দেওয়ার চেষ্টা করবেন। আর যেটি আমি ফুল হাতার কথা বললাম, তারপর আপনার হ্যাটের কথা বললাম,
বললাম, সানগ্লাসের কথা বললাম, সেগুলি আপনার যে সমস্ত জায়গাতে এগুলি ঢাকা থাকে সেগুলি থেকে আপনি ডাইরেক্ট সান এক্সপোজার থেকে আপনি দূরে থাকতে পারবেন। দেখেন আমরা সান এক্সপোজার কিন্তু বলে থাকি ভাইটামিন ডি পাওয়ার জন্য, সেটি আপনার 15 মিনিট থেকে 30 মিনিট পর্যন্ত হতে পারে, কিন্তু এর থেকে যদি বেশি হয়ে থাকে, আবার সানের যে একটা যে ডাইরেক্ট যে আলট্রাভায়োলেট রেডিয়েশন আছে, বিশেষ করে 10টা থেকে 4টার মধ্যে, এই সময় যদি সরাসরি রোদ যদি আপনার স্কিনে যদি পড়ে থাকে, তাহলে আপনার স্কিনের যে কোলাজেন আছে সেটির ইলাস্টিসিটিটা নষ্ট হতে পারে, এবং পরবর্তীতে এইভাবে অন এন্ড অন যদি হতে পারে, যারা বাইরে কাজ করেন কিংবা সবসময় সান এক্সপোজার এইভাবে যদি বেশিক্ষণ থেকে থাকে, তাহলে পরবর্তীতে এদের সানের যে কোনো স্কিনের যে কোনো ধরনের খারাপ কিছু হওয়ার সম্ভাবনা থাকে। তো সুতরাং এগুলো থেকে একটু খেয়াল রাখবেন। অনেক ধন্যবাদ। আমার মনে হয় যে সানস্ক্রিন সম্পর্কে আপনি এত বিস্তারিত বললেন, আমার মনে হয় যে এরপর আর কিছু বলার থাকে না। দর্শক আপনারা বুঝলেন যে সানস্ক্রিন ব্যবহারের গুরুত্ব কতটা। তো ডাক্তার মঞ্জুর মোর্শেদ, এ সময় কিন্তু অনেকে ফিশিং এ যান, তো সেক্ষেত্রে তো একই কথা প্রযোজ্য। এই যে আপনি বললেন হ্যাটের কথা, সানস্ক্রিনের কথা, তারপরে পানি স্বল্পতা যেন না হয় সেগুলোর কথা, এই বিষয়গুলো বললেন। তো যারা মাছ ধরতে যান তাদের ক্ষেত্রে কি কোনো বাড়তি আরো কিছু সতর্কতা আপনি যোগ করতে চান? জি, জি, অ্যাগেন খুবই বিউটিফুল প্রশ্ন। ফিশিং করতে গেলে যে আমরা যে সান এক্সপোজারের কথা বললাম, আম কিভাবে সানস্ক্রিন ব্যবহার করতে হবে সেটা আমরা বললাম, সেটা ঠিক আছে। তারপর আপনার যে পানি শূন্যতা হওয়ার যে একটা ভয় থাকে, সেটির জন্য আপনাকে যে ওয়াটার রিপ্লেসমেন্ট করতে হবে, ডিহাইড্রেশন না হওয়ার জন্য, ইলেকট্রোলাইট যুক্ত পানি খাওয়ার জন্য, সেগুলো আমরা আগে বলেছি, সেটি আপনাকে খেয়াল রাখতে হবে। এছাড়া আপনি যতক্ষণ পর্যন্ত সানের আন্ডার সানে থাকবেন, তখন কি হতে পারে, আপনি সান এক্সোশন হতে পারে, সান আপনার হিট স্ট্রোক হতে পারে, সেগুলোর দিকে খেয়াল রাখতে হবে। এছাড়া আপনার বিভিন্ন জায়গায় যখন যাবেন, পানিতে গিয়ে অনেকের হয়তো অ্যালার্জিক রিয়াকশন হতে পারে, সেগুলোর দিকে খেয়াল রাখতে পারেন। বিভিন্ন ধরনের মশা বা টিক জাতীয় এই ধরনের কামড় হতে পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। কেননা এগুলি যদি হয়ে থাকে, তাহলে এক একটার জন্য এক এক রকম সমস্যা আছে। যেমন আমি যদি বলে থাকি টিকের জন্য, যদিও টিকটা হবে আপনার বিভিন্ন বন জঙ্গলের ভিতরে একটু হাঁটলে, লম্বা ঘাসের মধ্যে যদি হেঁটে থাকেন, তাহলে দেখবেন ছোট একটা পোকামাকড়, আপনি টেরও পাবেন না, চামড়ার মধ্যে ঢুকে গিয়েছে জোকের মতো, এবং সেটা চামড়াকে ভেদ করে ভিতরে ঢুকে গেছে। এটা হলে কি হয়, তখন সেটি প্রথমে আপনার ব্যাট চুলকানো হবে, তারপর সেটিকে আমরা বলি টার্গেট লিশন, বুলসাই, এই ধরনের লিশন মিন্স আপনার আমাদের যে টার্গেট ব্র্যান্ডের যেরকম আছে সেরকম এক ধরনের চামড়ার উপর সেটিও এক ধরনের রাশ হতে পারে। অথবা অনেক সময় আপনারা যখন ঘরের যাবেন কিংবা শাওয়ার করবেন, তখন হয়তো একটু ভালো করে স্কিনটা দেখে নিবেন, যাতে কোনো ধরনের পোকামাকড়ের কামড় আছে কিনা কিংবা পোকামাকড় ঢুকে রয়েছে কিনা, কারণ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি হলে অনেক সময় মায়োকার্ডাইটিস হতে পারে, অনেকটা হার্ট অ্যাটাকের মতো, অনেক সময় আপনার সেকেন্ডারি বা কমপ্লিট হার্ট ব্লক হতে পারে, অনেক হার্ট জনিত কারণ হতে পারে। তো সেটির দিকে খেয়াল রাখতে হবে। সেটি কিভাবে বুঝবেন, আপনার যদি হার্ট রেট যদি কমে যায়, আপনি যদি ডিজি ফিল করে থাকেন, আপনার যদি প্রচন্ড ব্যথা করে থাকে হার্টে, হ্যাঁ, তখন এটি কোনো লাইম ডিজিজ জাতীয় কিনা সেটি খেয়াল রাখতে হবে। মশার ব্যাপারে না বললে না, মশাতে অনেক সময় এনসেফালাইটিস হতে পারে, ওয়েস্টার্ন এনসেফালাইটিস, সেগুলিতে অনেক দুর্ঘটনা ঘটাতে পারে। তো সুতরাং সেদিকে খেয়াল রাখবেন। সেটির জন্য আপনি কি করতে পারেন, অনেক সময় মসকিটো রিপেলেন্ট যেগুলি আছে বাজারে, সেগুলি আপনি ব্যবহার করতে পারেন। এরপরে আমি যেটি হিট এক্সজশন, হিট স্ট্রোক বলেছি, সেটি হচ্ছে যে আপনার আগেই ডিহাইড্রেশনের জন্য আপনার মাথা ঘুরাতে পারে, অনেক সময় আপনি মনে হচ্ছে যে আপনি বেহোশ হয়ে পড়ে যাবেন, সেরকম অবস্থা হতে পারে। সেগুলো হলে কি করবেন, সাথে সাথে ছায়াযুক্ত জায়গাতে যাবেন। কেউ যদি আপনার সাথে থেকে থাকে, কাপড়গুলাকে আপনার ওপেন করে ফেলবেন, যতটুকু আপনার বাতাস দেওয়া যায়, যেভাবে আপনি একটু বডিটাকে আপনার শীতল করা যায়, একটু ঠান্ডায় স্প্রিঙ্কল করতে পারেন, সেগুলি করতে পারেন। যদি বেহোশ হয়ে যান, তাহলে আপনাকে 911 কল করতে হবে। জি, অনেক ধন্যবাদ। আমার মনে হয় যে একটার সাথে আরেকটা মানে যোগ দিয়ে আপনি পুরো বিষয়টাকে একসাথে তুলে এনেছেন। অনেক ধন্যবাদ। মানে পিকনিক স্পটে গেলে বা বনে জঙ্গলে আমরা যাই, এবং প্রত্যেকটা পার্কেও কিন্তু একই রকম ব্যবস্থা। তো সেক্ষেত্রে কিন্তু এই যে মশা বা টিক, এগুলো থেকে রেহাই পাওয়ার জন্য আপনি খুব সুন্দরভাবে বললেন যে ইনসেক্ট রিপেলেন্ট ব্যবহার করা উচিত। এবং আমার মনে হয় যে এই ঝুঁকিটা তো থাকে, এবং একটু সচেতন হতে হবে এক্ষেত্রে। এবং এগুলোর তো কোনো বিকল্প নেই, কারণ এই দেশে আসলে আমরা দেখি যে সামারে যে পরিমাণ পোকামাকড়ের উৎপাত শুরু হয়, এটা আসলেই মানে মানে এ নিয়ে আসলেই ব্যবস্থা নেওয়া উচিত, না হলে কিন্তু যে কোনো এক সময় একটা ঝামেলা হতে পারে, তাই না? তো এই তো গেল, মোটামুটি আমরা আলোচনা করে ফেলেছি বিস্তারিত, আমাদের হাতে খুব বেশি সময় নেই। আমরা যদি এবার নিরাপদ খাবারের কথা বলি, কারণ পিকনিকে গেলে খাবার দাবার তো থাকবে, তা সেক্ষেত্রে খাবার দাবারটা আমরা কিভাবে নিব, খাবারটা যাতে নষ্ট না হয়, বা
মানে কি করা উচিত? আবার যদি মনে করি যে খাবারটা হয়তো বা নষ্ট হয়ে গেছে বা হয়তো হয়নি, একটা দ্বিধা আছে, সেক্ষেত্রে কি করব? সেই খাওয়াটা বাদ দিব? মানে এক্ষেত্রে হয়তো একটা দ্বিধা কাজ করে। মানে একটু যদি বলেন এই বিষয়টা, আবার কিভাবে প্রিজার্ভ করে নিয়ে যাব খাবারটা? জি, প্রথমে খাবার-দাবার গুলো আপনার মানসম্মত কিংবা আপনার রিফ্রেশ রাখার জন্য আমাদেরকে যেরকম টেম্পারেচারে থাকার কথা সেগুলো রাখতে হবে। যেমন ধরেন কোনো একটা ডেজার্ট কিংবা সালাদ যেগুলি আপনার কোল্ড টেম্পারেচারে রাখার কথা সেভাবে রাখতে হবে। আর যে সমস্ত খাবার-দাবার যেগুলিকে আপনার একটু হার্ড টেম্পারেচারে যেগুলো রাখার কথা আমরা যেভাবে মানে আগুন দিয়ে একটু গরম করি সেরকম টেম্পারেচারে থাকতে হলে সেইভাবে রাখতে হবে। এখন পিকনিকে গেলে তো সেই ধরনের টেম্পারেচার অনেক সময় হয় না। যেমন আপনার ১ টা বা ২ টার পিকনিকে যদি হয়ে থাকে, রেস্টুরেন্ট থেকে যদি আনা হয়ে থাকে, উনারা হয়তো রান্না করে ফেলেন ১১ টার মধ্যে, ১০টা ১১ টার মধ্যে। তারপর সেটাতে আরো ২-৩ ঘন্টা আপনার গাড়ির মধ্যে অসম্ভব হাই টেম্পারেচারের মধ্যে সেটা থাকে এবং এরপরে সেটি বাহিরে আপনার পিকনিক স্পটে আপনার কোলাকুলিভাবে থেকে থাকে। তো এইগুলোর জন্য অনেক ধরনের ফুডগুলো কন্টামিনেটেড হতে পারে। তারপর আপনার এই ফুড পয়জনিং হয়ে যেতে পারে। তো মেইন হচ্ছে যে আপনাকে যেরকম টেম্পারেচারে থাকার কথা সেগুলো যদি না রেখে থাকেন তাহলে আপনার এই ধরনের সমস্যা হতে পারে। তো আমরা যেগুলি খেয়াল রাখবো যে প্রথমে আমরা যে বলি যে দেখতে ভালো লাগছে কিনা, গন্ধটা ভালো লাগতেছে না, অ্যারোমাটা ভালো আছে কিনা সেটির দিকে খেয়াল রাখতে হবে। তারপর কোনো ধরনের যদি আপনার মনে একটু যদি একটা আমরা বলি না গাটস ফিলিং যে জিনিসটা দেখতে ভালো দেখাচ্ছে না সেরকম যদি হয়ে থাকে আপনি সেটি অ্যাভয়েড করবেন। সবসময় যাতে আমরা আরো দেখি যে পিকনিক স্পটে গেলে আমরা যে হাইজিন গুলো যে মেনটেন করে থাকি সেগুলো মেনটেন করা হয় না। যে যেইভাবে পারে সেইভাবে নিয়ে নেয়। তো এগুলো থেকে আপনাকে বিরত থাকতে হবে। যে চামচটা যেখানে ব্যবহার করার কথা সেই জায়গায় ব্যবহার করতে হবে। এক চামচ অন্য জায়গাতে ব্যবহার না করার জন্য কিংবা হাত দিয়ে এগুলো সার্ভ না করা সেগুলোর দিকে খেয়াল রাখতে হবে। হ্যাঁ? তো হাইজিনটা অত্যন্ত ইম্পর্টেন্ট। তারপর আমরা পিকনিক স্পটে গেলে আমরা অনেক সময় আপনার হাত ধোয়ার সময় পাই না। আমরা হাত দিয়ে অনেকে খেয়ে থাকি। এই সমস্ত জায়গা থেকে আপনার ইউটেনসিল ব্যবহার করাই সবচেয়ে বেটার। আর বিশেষ করে সালাদ জাতীয় বা যে সমস্ত জিনিসগুলা ইজিলি কন্টামিনেটেড হয়ে থাকে সেগুলো থেকে অনেকটা দূরে থাকা উচিত। অনেক ধন্যবাদ। তো খাবারে বিষক্রিয়ার কথা শুনি বা ফুড পয়জনিং এর কথা শুনি। তো আমরা পিকনিকে যেসব খাবার নেই, যে মাংস বা মানে মাছ, অনেক সময় ডিম থাকে, দুধ জাতীয় খাবার থাকে। তো এগুলোর মধ্যে কি মানে এগুলো থেকে কি মানে ফুড পয়জনিং হওয়ার একটা মানে ঝুঁকি আছে? জি, প্রত্যেকটা খাবারে ফুড পয়জনিং হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যেমন আমরা যদি বয়েল এগ নিয়ে থাকি এবং সেই এগটা যদি অনেকক্ষণ বাহিরে গরমের মধ্যে পড়ে থাকে, তাহলে সেটা থেকে আপনার E. coli সহ অন্যান্য ধরনের কন্টামিনেশন হতে পারে। বিভিন্ন চিকেন বলেন বা বিফ বলেন যেগুলোই বলে থাকেন না কেন কিংবা ফিশ যেটাই হোক না কেন সেটি যদি বাহিরে যদি অনেকক্ষণ থাকে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া কিংবা ভাইরাস কন্টামিনেটেড হতে পারে সেগুলোর দিকে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং সেখানে যদি আমাদের যদি গরম করার যদি সে ধরনের ব্যবস্থা থেকে থাকে তা অবশ্যই করতে হবে যাতে আপনার কন্টামিনেশনটা না হয়ে থাকে। জি। তো আমরা হিট স্ট্রোক নিয়ে অনেকটাই কথা বলে ফেলেছি। মানে হিট স্ট্রোক হলে কি হতে পারে এবং তাৎক্ষণিকভাবে কি করা উচিত আপনি বলেছেন। তা আমরা একটু অন্য প্রসঙ্গে যেতে চাই। অনেকে পোষা প্রাণী নিয়ে যান। পোষা প্রাণী গাড়িতে করে নিয়ে যান। অনেক সময় খুব ছোট বাচ্চাদের নিয়ে যান। সেক্ষেত্রে আসলে কি ধরনের আ নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া উচিত? এটাও তো অনেক সময় বিপজ্জনক হতে পারে। জি। যাদের পোষা অ্যানিমাল আছে সেগুলো হুম, অবশ্যই আ খুবই উম আ সেনসিটিভ জাতীয় আ জায়গা। আমি বলব না যে সেগুলো নিতে পারবেন না কিংবা আপনারা ইয়ে করতে পারবেন না, হাগিং বা অনেক কাছে আসতে পারবেন না সেটা আমি বলব না। তবে খেয়াল রাখতে হবে যে এই সময় এই সমস্ত পোষা পাখিগুলা যাতে অনেকটা ক্লিন থাকে। আমরা যেরকম গোসল করি, আমরা যেরকম অনেক পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করি সেরকম পোষা আ কুকুর বা বিড়াল যেটাই হোক না কেন তাদেরকেও অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে খাওয়ার সময় যাতে এই সমস্ত পোষা অ্যানিমাল থেকে যাতে আপনার কোনো ধরনের যাতে পশম যাতে আপনার খাবারে যাতে না হুম, গিয়ে থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। কেননা এই সমস্ত অ্যানিমাল গুলো ডোমেস্টিক অ্যানিমাল গুলো যদি আপনার যদি পরিষ্কার পরিচ্ছন্নতা না থাকে তাদের ক্ষেত্রেও আপনার বিভিন্ন ধরনের হুম, পোকামাকড় হতে পারে। তারা যখন আপনার পিকনিক স্পটে যাবে সেগুলো যদি আপনি ছেড়ে দেন এভাবে খেলাধুলা করে থাকে তারাও আপনার লাইনে আক্রান্ত হতে পারে এবং সেগুলো আপনার কাছে যেতে পারে। তো সুতরাং আপনাকে খেয়াল রাখতে হবে। আর বিশেষ করে যাদের অ্যালার্জি আছে, যাদের অ্যাজমা আছে তাদেরকে একটু কেয়ারফুল থাকতে হবে যাতে আপনার এই কন্টামিনেশনটা যাতে একটু এভয়েড করা যায়। কারণ এটি আপনার এক্সাসারবেট করতে পারে এই বিশেষ করে এই সামারে।
অনেক ধন্যবাদ। ডাক্তার মঞ্জু মোর্শেদ, আরেকটা বিষয় যে গাড়ির ভেতরের তাপমাত্রা তো একটা গুরুত্বপূর্ণ বিষয় সামারে, যখন আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাব। তো সেটাকে আপনি কি মনে করেন? অনেকে আমরা দেখি যে হয়তো মানে ফুয়েল বাঁচানোর জন্য জানলা খুলে রাখছেন, কিন্তু তারপরও তো ভিতরে অনেক গরমই থাকে। মানে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? জি, জি। গাড়ির ভিতরের টেম্পারেচার আমার মনে হয় ডক্টর সজল ভাই মিনিমাম 5 ডিগ্রি এট লিস্ট অ্যাবাভ থাকে বাইরের টেম্পারেচার থেকে। সুতরাং কোনো অবস্থাতেই বাচ্চাদেরকে আপনার গাড়িতে রেখে 2-3 মিনিটের জন্য বাইরে থেকে আপনি কোনো পানীয় আনার জন্য এইভাবে রেখে কখনো যাবেন না। কারণ অনেক গাড়ি আছে আপনার বাইরে আপনি যাওয়ার সাথে সাথে এটা আপনার স্টার্টটা বন্ধ হয়ে যায় এবং তখন এয়ার কন্ডিশন যদি চালিয়েও থাকেন এটা অনেক সময় বন্ধ হয়ে যায়। এরকম অবস্থায় এটা কিন্তু খুবই ডেঞ্জারাস। হ্যাঁ, এটি একটা জিনিস। আর যখনই আপনি বের হবেন তখনই জানলা আপনি অবশ্যই খোলা রাখবেন। হ্যাঁ, যাতে কোনো অবস্থাতে যদি গাড়ি বন্ধ হয়ে যায় অন্তত এয়ার সার্কুলেশনটা থেকে থাকে সেদিকে খেয়াল রাখবেন। আর যেটি আমি বললাম গাড়ির মধ্যে যেরকম এয়ার কন্ডিশন সবসময় যে টেম্পারেচারে থাকা উচিত, যেভাবে কমফোর্টেবল ফিল করে থাকেন সেগুলি খেয়াল রাখতে হবে এবং গাড়ির ভিতরে যে এয়ার সার্কুলেশনটা কিভাবে আপনার করতে সেগুলো আপনারা সোশ্যাল মিডিয়াতে গিয়ে দেখে নিবেন যাতে কিভাবে আপনার এটিকে আপনার সুন্দরভাবে অ্যাক্টিভ করা যায়। আর এই গরমের সময় এটি সবসময় যাতে এয়ার কন্ডিশন ভিতরে চালু থাকে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আচ্ছা, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে, আমি সম্ভবত শেষ প্রশ্নটা আপনাকে করছি। আমরা যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি মানে আমরা অবহেলা করি, আমার মনে হয় না যে কেউ কোনো ভ্যাকেশনে গেলে তারা এই জিনিসটা করেন বা সাথে রাখেন। সেটা হচ্ছে ফার্স্ট এইড কিট। তো আপনি এটাকে কিভাবে দেখেন? আমরা তো আসলে এই ব্যাপারে অভ্যস্ত না। এই সামারে বা যে কোনো ভ্রমণে গেলে কিন্তু ফার্স্ট এইড কিটটা সাথে রাখা উচিত। এবং ফার্স্ট এইড কিটে কি কি থাকা উচিত যদি একটা গাইডলাইন দেন ছোটখাটো। জি, 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 জি। অত্যন্ত বিউটিফুল প্রশ্ন যে আমরা সাধারণত এটা খুবই ইগনোর করে থাকি। আমরা গাড়িতেও রাখি না। একটা ফার্স্ট এইড কিটের মধ্যে যে সামান্য যা কিছু থাকে, একটা ব্যান্ডেজ থাকা কিংবা একটু আম আম এক বোতল পানি রাখা কিংবা একটা ছোটখাটো একটা ব্ল্যাঙ্কেট রাখা, এগুলা ফার্স্ট এইড এর মধ্যে পড়ে না। কিন্তু এগুলি সামান্য কিছু ন্যূনতম যেগুলো বেসিক জিনিস আপনার গাড়িতে থাকতে হবে। আর ফার্স্ট এইড এর মধ্যে যা বক্সের মধ্যে যেগুলো থাকে এটা অবশ্যই জরুরি। যেমন আপনি কোথাও একটু আপনার হাতটা কেটে গেল, একটু যে ব্যান্ডেজ লাগাবেন এবং ব্যান্ডেজ যদি না লাগানো থাকে তাহলে পরবর্তীতে সেটি কন্টামিনেশন হতে পারে। সেগুলি থেকে আপনি কিভাবে প্রতিরোধ করবেন এগুলো থাকা উচিত। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমরা সদরভাবে আমরা বলি না, যেটা আমরা অনেক সময় ডিফিব্রিলেটরটা যে সমস্ত পিকনিক এরিয়াতে যাতে থেকে থাকে বা কখনো আছে কিনা সেগুলো আপনারা জিজ্ঞেস করতে ভুলবেন না। কোনো সময় যদি কেউ যদি অজ্ঞান হয়ে যায় সেটাকে কিভাবে সিপিআর করতে হবে কিংবা ডিফিব্রিলেশনটা আনা যাবে কিনা, ওই সমস্ত পিকনিক স্পটে আছে কিনা, কিংবা কোনো পার্শ্ববর্তী কোনো অ্যাম্বুলেন্স যদি কল করে তাকে কতক্ষণে আসে এগুলো একটু জানা দরকার, যাতে কোনো না আল্লাহ না করে কোনো কিছু হলে যাতে সাথে সাথে 911 কল করলে আপনি সাথে সাথে আপনি সময় মতো আপনি নিকটস্থ হসপিটালে যাতে যেতে পারেন। তো যেটি ফার্স্ট এইডের কথা বলছেন অবশ্যই এটি অবশ্যই থাকা উচিত। এটি বেশি দাও না। জি, ডক্টর মঞ্জু মোর্শেদ, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আপনার ব্যস্ত সময়ের মধ্যে থেকে আজকে আমাদেরকে সময় দিয়েছেন। আপনি ভালো থাকবেন। থ্যাংক ইউ। দর্শক, এতক্ষণ যারা আপনারা আমাদের সাথে ছিলেন আপনাদেরকে অনেক ধন্যবাদ। আরেকটা কথা হচ্ছে যে এই সামারে আমরা যখন বিভিন্ন জায়গায় বেড়াতে যাই, আমরা আলোচনা করলাম এতক্ষণ, সেক্ষেত্রে কয়েকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে আপনাকে পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে। প্রয়োজনে পানির সাথে যে ইলেকট্রোলাইট থাকে এমন কিছু পানীয় যেগুলো আছে সেগুলো রাখা ভালো। এবং বিশেষ করে মানে আপনার গ্যাটোরেড বা পাওয়ারেড এই যেসব পানীয় আছে সেগুলো রাখতে পারেন। একই সাথে রোদ থেকে সুরক্ষার জন্য ব্যবস্থা নিতে হবে এবং সেটা আমরা আলোচনা করেছি। খাবারটা নিরাপদ হতে হবে এবং যে কোনো জরুরি অবস্থার জন্য প্রস্তুত থাকতে হবে এবং জানতে হবে যে আপনার জরুরি কোনো কিছু হলে আপনি কি করবেন। দর্শক, আজকের এই অনুষ্ঠান থেকে নিশ্চয়ই আপনারা উপকৃত হয়েছেন। আগামীতে আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।